নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা আইএনএম মানে ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউস সলভ করব। এই প্রশ্নগুলো বিভিন্ন স্টেটের 10th লেভেলের, আর কিছু প্রশ্ন রয়েছে আজকের যেগুলো এসএসসি সিজিএল থেকেও নেওয়া হয়েছে। কারণ প্রশ্ন দেখো, মাধ্যমিক লেভেলের এক্সাম হোক বা গ্র্যাজুয়েশন লেভেলের, অনেক সময় প্রশ্ন কিন্তু ইজি আর টাফ কিছুটা মিক্সড করে দেয়। তো তার জন্যেই আমরা কিন্তু এখন সিজিএল বা মাধ্যমিক লেভেলের পরীক্ষা বা ক্লার্কশিপ এরকম করে কিছু ক্যাটেগরাইজ করছি না, ইম্পর্টেন্ট এমসিকিউজ আমরা সলভ করব। ঠিক আছে? আর আজকের ক্লাসটা যারা ক্লার্কশিপের প্রিপারেশন করছো তাদের জন্য তো আছেই, তাদের পাশাপাশি যদি তুমি WBCS কিংবা সেই ধরনের কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাহলে তারাও এই প্রশ্নগুলোকে একবার দেখে নিতে পারো। এর আগে আমরা 2004 থেকে 2019-এর PYQs সলভ করেছি। মাত্র 4টা ভিডিওতে 2004 থেকে 2019-এর সমস্ত জেনারেল স্টাডিজের যে কোশ্চেন্স ছিল সেই সেকশনটা আমরা সলভ করেছি। তো সেটা তোমরা চেক করে নিতে পারো, ভিডিও ডিসক্রিপশনসে লিঙ্ক দেওয়া রয়েছে। আর যারা চ্যানেলে নতুন আছো, এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আজকের প্রথম প্রশ্ন রয়েছে ম্যাচ দ্য ফলোয়িং। দেখতেই পাচ্ছ যে লিস্টে দুটো লিস্ট রয়েছে, একটা লিস্টে কনস্পিরেসি কেসের নাম রয়েছে আর একটাতে পার্সোনালিটি রয়েছে। তো কোন কনস্পিরেসি কেসের সাথে কোন পার্সোনালিটিটা যুক্ত আছে সেটাই আমাদেরকে ম্যাচ করতে হবে। প্রথমে রয়েছে হাওড়া কনস্পিরেসি কেস। তো হাওড়া কনস্পিরেসি কেসের সাথে যতীন্দ্রনাথ মুখার্জি জড়িত আছেন। তো এর সঙ্গে 3 নম্বরটা চলে যাবে। এখানে আমরা অপশানে দেখে নেব, অপশান সিটা দেখো ম্যাচ করছে, আর বাদবাকি কোথাও কিন্তু এর সাথে ম্যাচ করছে না, তার জন্য আমরা সিটাকে দাগ দিয়ে দিলাম। পরীক্ষা থাকলে এটুকুটাই করব, দেন আগে আমরা মুভ করব। ঠিক আছে? কিন্তু এখানে দেখো আর একটু আমাদেরকে ডিটেলে দেখতে হবে লাহোর কনস্পিরেসি কেসের সঙ্গে কে জড়িত আছেন। তো লাহোর কনস্পিরেসি কেসের সাথে ভগৎ সিং, রাজগুরু এরা জড়িত আছেন। তো এখানে রাজগুরুর নাম দেওয়া রয়েছে, তো অবভিয়াসলি বি এর সাথে কিন্তু 4 নম্বরটা ম্যাচ করে যাচ্ছে। নেক্সট দেখবো দিল্লি কনস্পিরেসি কেস। তো দিল্লি কনস্পিরেসি কেসের সাথে কিন্তু রাসবিহারী বোস, আমির চাঁদ, আওয়াধ বিহারী এরা কিন্তু জড়িত আছেন। এখানে কিন্তু শুধুমাত্র আমির চাঁদের নাম দেওয়া হয়েছে, তার জন্যে এই দিল্লি কনস্পিরেসি কেস মানে সি এর সাথে আমরা 1 নম্বরকে ম্যাচ করে দেব। ঠিক আছে? এখানে অরবিন্দ ঘোষ বলে একটা নাম দেওয়া রয়েছে, এটা কিন্তু কোনো নিম্নগুলির মধ্যে কোনো কেসের সঙ্গে কিন্তু জড়িত নন। ঠিক আছে? এবার এক এক করে কিন্তু আমরা এখানে একটু কনস্পিরেসির ব্যাপারে জেনে নেব, খুব শর্টে জানবো, বেশি ডেপথে আমরা যাব না। হাওড়া কনস্পিরেসি কেসের আরেকটা নাম আছে, এটাকে হাওড়া শিবপুর কনস্পিরেসি কেসও বলা হয়। ঠিক আছে? 24 জানুয়ারি 1910-এ শামসুল আলম নামের একজন ইন্সপেক্টর, যিনি কিনা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ছিলেন বাংলা পুলিশের, ওনার হত্যা হয়ে যায়। হত্যার ডাউটে কিন্তু 47 জনকে গ্রেফতার করা হয়, আর এই 47 জনই কিন্তু অনুশীলন সমিতির মেম্বার ছিলেন। এক এক করে সবার ট্রায়াল হয়, আর দেখা যায় যে 33 জন একদমই নির্দোষ আছেন, ওনারা কিন্তু কোনো কেসের সঙ্গেই কোনোভাবেই এই মার্ডারের সঙ্গে জড়িত নন, ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়। দুজন যিনি মেন আছেন, যতীন্দ্রনাথ মুখার্জি আর নরেন্দ্রনাথ ভট্টাচার্য, এদের দুজনের কিন্তু 1 বছর করে জেল হয়, কিন্তু অ্যাকচুয়ালি মার্ডারারকে তখন অবধি খুঁজে পাওয়া যায়নি। ঠিক আছে? তো এবার প্রশ্ন হচ্ছে যে শামসুল আলমের মার্ডার কে করেছিল, আর শামসুল আলমকে কেনই বা মার্ডার করা হয়েছিল। তো দেখো, কিছু বছর আগে, মানে ঠিক 2 বছর আগে অ্যাকচুয়ালি 1908-এ আলিপুর বম কেসটা হয়। ঠিক আছে? এবার আলিপুর বম কেসের ফলাফল যেটা কোর্ট রায় দেয়, সেই অনুযায়ী কিন্তু একজনকে সাক্ষীকে পাওয়া যায়, যার নাম হচ্ছে নরেন গোসাই। এই নরেন গোসাইকে জেলের মধ্যে রাখা হয়, আর জেলের মধ্যে নরেন গোসাইয়ের কিন্তু হত্যা হয়ে যায়। তো এই কেসের যা ইনকোয়ারি করতে হবে সেটা কিন্তু দায়ভার এসে পড়ে শামসুল আলমের ঘাড়ের উপরে। এবার শামসুল আলম এর ইনভেস্টিগেশনে জুড়ে যায়, আর তারপরে সে দেখতে পায় যে শুধুমাত্র কিন্তু নরেন গোসাইয়ের কেসটা না, আরও বেশ কিছু মার্ডার কেস আছে যেইগুলো বেশ তথ্য পাওয়া যাচ্ছে, যেগুলোর লিঙ্ক একটা গ্রুপের সাথে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? প্রথম যেটা খুবই ইম্পর্টেন্ট কেস ছিল সেটা হচ্ছে আশুতোষ বিশ্বাস মার্ডার কেস। আশুতোষ বিশ্বাসকে সে ক্যালকাটা হাইকোর্টের একজন অ্যাডভোকেট ছিলেন। আর দ্বিতীয় হচ্ছে নরেন ব্যানার্জি কেস। নরেন ব্যানার্জি বা কে? তো নরেন ব্যানার্জি হচ্ছে সেই পুলিশ ইন্সপেক্টর যে ক্ষুদিরামকে গ্রেফতার করেছিল। ঠিক আছে? তো এইভাবেই সবকটা সুতো গুটিয়ে সে আলটিমেটলি পৌঁছয় অনুশীলন সমিতির দুয়ারে। তো শামসুল আলম একটা বেশ মোটা কেস বানায়, আর সবকটা প্রুফকে এক জায়গায় জমা করে সে এগুলোকে কোর্টে পেশ করার দিকেই এগোচ্ছিল। কিন্তু এই সমস্ত কিছু ফেল হয়ে যায়, কারণ হচ্ছে
বীরেন দত্তগুপ্ত শামসুল আলমের 24 জানুয়ারি 1910 হত্যা করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে পুরো একটা এই হাওড়া কনস্পিরেসি কেসের সাথে রিলেটেড। এবার এখানে দেখো তুমি দুটো কেস আছে, একটা হচ্ছে আলিপুর বম কনস্পিরেসি কেস আর একটা হচ্ছে মুজফ্ফরপুর কনস্পিরেসি কেস। তো মুজফ্ফরপুর কনস্পিরেসি কেসে কিন্তু ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকি জড়িত ছিলেন। তো ক্ষুদিরাম বোসের তো ফাঁসি হয়ে যায় আর প্রফুল্ল চাকি কিন্তু সুসাইড করে নেন। আর আলিপুর বম কনস্পিরেসি কেসের সঙ্গে জড়িত ছিলেন দু ভাই, একজন হচ্ছেন অরবিন্দ ঘোষ আর একজন হচ্ছে বারিন ঘোষ। তো অরবিন্দ ঘোষকে তো চিত্তরঞ্জন দাস মোকদ্দমা করে বাঁচিয়ে নেন, কিন্তু বারিন ঘোষকে বাঁচাতে পারেন না আর ওনাকে আলটিমেটলি ফাঁসি দেওয়া হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে টোটাল তোমার দেখো, একটা জাস্ট আমরা পড়লাম, সেখান থেকে কিন্তু 3-4টে কেস তোমরা জানতে পারলে। আর এই 3-4টা কেস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে। ঠিক আছে, একটু যদি না বুঝতে পারো, মনে হয় যে আমি একটু তাড়াতাড়ি বলে ফেললাম, কারণ আমার কাছে দেখো লিমিটেড টাইম থাকে, তো জিনিসটাকে একটু রিভাইজ করে দেখবে, একটু স্লোতে শুনে নেবে, খুব ইজি আছে, মনে থাকবে জিনিসটা। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে এখানে বলা হলো না, যেটা হচ্ছে যে এই নরেন গোসাইয়ের মার্ডারটা করেছিল কে জেলের ভেতরে? তো নরেন গোসাইয়ের মার্ডারটা করেছিল সত্যেন্দ্রনাথ বোস। সবকটা নাম একটু মনে রাখার চেষ্টা করবে, প্রয়োজন হলে কোথাও লিখে নেবে। নেক্সট যেটা কনস্পিরেসি কেস রয়েছে সেটা হচ্ছে লাহোর কনস্পিরেসি কেস। আর এটা খুবই ফেমাস বলতে পারো, কারণ এটার সঙ্গেই কিন্তু জড়িত হচ্ছে আমাদের শহীদ ভগৎ সিংয়ের ফাঁসি। ঠিক আছে, ব্রিটিশাররা কিন্তু এই কেসটাকেই হাতিয়ার হিসেবে ইউজ করেছিল রাজগুরু সুখদেব আর ভগৎ সিংকে ফাঁসি দেওয়ার জন্য। তো তোমরা জানোই যে সাইমন কমিশন ইন্ডিয়াতে এসেছিল, আর সাইমন কমিশন আসার বিরোধে সব ন্যাশনালিস্ট, স্পেশালি সিনিয়র যারা লিডার ছিলেন, তারা কিন্তু আন্দোলন করেছিলেন সাইমন গো ব্যাক বলে। তার মধ্যে আরেকটা প্রমিনেন্ট নাম আছে, সেটা হচ্ছে লালা লাজপত রায়। তো এই আন্দোলনের সময় কিন্তু প্রদর্শন করার সময়তেই লালা লাজপত রায়ের মাথাতে লাঠির বাড়ি মারা হয় পুলিশের দ্বারা, যার ফলে কিন্তু কিছুদিন অসুস্থ থাকার পরে লালা লাজপত রায় মারা যান। এটাকেই কিন্তু হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন, যেটা কিনা চন্দ্রশেখর আজাদের দ্বারা গঠিত, দেশের অপমান বলে মেনে নিয়েছিলেন, যে এটা কিন্তু দেশের অপমান হয়েছে, একটা সিনিয়র লিডারকে একটা পুলিশ এইভাবে মেরেছে যে তার মৃত্যু হয়েছে। এর প্রতিশোধ নেওয়ার জন্যেই কিন্তু লাহোরে ইন্সপেক্টর সন্ডরাসকে মার্ডার করা হয়। ঠিক আছে, আর সেটাই কিন্তু পরবর্তীকালে রাজগুরু সুখদেব আর ভগৎ সিংয়ের ফাঁসির কারণ হয়ে দাঁড়ায়। এখানে কিন্তু ইয়ারটা মনে রাখবে, দুটো ডেট আর দুটো ইয়ার আছে এখানে, সেটা মনে রাখবে। প্রথম হচ্ছে যে সন্ডারাসকে কবে ফাঁসি দেয়া, সন্ডারাসকে কবে গুলি করা হয়েছিল ভগৎ সিংয়ের দ্বারা, তো ডেটটা হবে 17 ডিসেম্বর 1928। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে যে ভগৎ সিংকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল, তো সেটা হবে 23 মার্চ 1931, যেটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। ঠিক আছে, আচ্ছা লাস্ট হচ্ছে দিল্লি কনস্পিরেসি কেস। দিল্লি কনস্পিরেসি কেসের আরেকটা নাম আছে দিল্লি লাহোর কনস্পিরেসি কেস, কিংবা এটাকে যদি বাংলায় বলি তাহলে দিল্লি লাহোর ষড়যন্ত্র। কেসটা কি আছে, তো 1911-তে যখন লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয় ইন্ডিয়াতে ভাইসরয়ের রূপে এলেন, তো উনি কিন্তু ডিক্লেয়ার করলেন যে বঙ্গভঙ্গকে তুলে নেওয়া হলো, আর ব্রিটিশ ইন্ডিয়ার ক্যাপিটাল এবার কলকাতা থেকে দিল্লিতে শিফট করা হবে। তো 1912-তে যখন এটা শিফট করা হচ্ছিল, তখন বেশ ধুমধামের সাথে রোড শো করে এটাকে দিল্লিতে এন্টার করানো হচ্ছিল। তো দিল্লিতে যে চাঁদনি চক আছে, সেই জায়গাটাতে কিন্তু অনুশীলন সমিতি, আগেন দেখো অনুশীলন সমিতি আসছে নামটা, অনুশীলন সমিতিরই বেশ কিছু মেম্বার ছিলেন, যারা প্ল্যান করলেন এই হার্ডিঞ্জের উপরে বম ফেলে এর হত্যা করা হবে। বেশ ভাবনা মতন কাজটা করা হলো, কিন্তু হার্ডিঞ্জ এতে আর মরেনি, সে বেঁচে যায়। এই অ্যাটাকের চেষ্টার ফলস্বরূপে 4 জনের কিন্তু ফাঁসির আদেশ হয়। ঠিক আছে, প্রথম হচ্ছে ভাই বালমুকুন্দ, দ্বিতীয় হচ্ছেন মাস্টার আমিরচাঁদ, তৃতীয় হচ্ছে আওয়াধ বিহারী, আর চতুর্থ যিনি ছিলেন ওনার নাম হচ্ছে বসন্ত বিশ্বাস। ঠিক আছে, এনাদের ফাঁসি হয় 1915-তে। আর এই বম আক্রমণের বা দিল্লি কনস্পিরেসির নেতা কে ছিল, তো সেই নেতার নাম হচ্ছে রাসবিহারী বসু। ঠিক আছে, রাসবিহারী বসু স্কেপ করে গেছিলেন, তো ওনার আর ফাঁসি টাসি কিছু হয়নি। পরে তো জানোই তুমি যে উনি সুভাষচন্দ্র বোসের সঙ্গে হাত মিলিয়ে আজাদ হিন্দ ফৌজ করতে সাহায্য করেছিলেন। ঠিক আছে, সেগুলো আমরা ফার্দার অন্য কোনো প্রশ্ন যদি সেরকম পাই তো সেখানে আমরা ওটা ডিসকাস করব। এই হচ্ছে 3টে কনস্পিরেসি কেস। নেক্সট প্রশ্ন দেখব আমরা,
দেখতেই পাচ্ছ যে আজকে একটা প্রশ্ন সলভ করতে বেশ টাইম চলে গেল, কারণ পুরো ডিটেলে তোমাদেরকে বলার চেষ্টা করেছি আমি, যাতে এই জিনিসটাকে আর তোমাদেরকে বই থেকে না পড়তে হয়। হোয়াট ওয়াজ দ্য টাইটেল গিভেন টু লালা লাজপত রায় ফর হিজ রোল ইন দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল? লালা লাজপত রায়ের কি নাম দেওয়া হয় ওনাকে? টাইটেল দেওয়া হয়, এটাই প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব কেসরি, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। লালা লাজপত রায় ওয়াজ রিলেটেড টু উইচ সিটি অফ হরিয়ানা? তো ইনি হিসারের বাসিন্দা ছিলেন, অপশন সি হয়ে যাবে অ্যাগেন কারেক্ট উত্তর। লালা লাজপত রায়ের রিলেটেড আরও একটা প্রশ্ন আসে, বেশ ইম্পর্টেন্ট। নিউজ পেপারের নাম দিয়ে দেওয়া হয় আর জিজ্ঞেস করা হয় যে নিম্নগুলির মধ্যে কোন নিউজ পেপারটা লালা লাজপত রায়ের দ্বারা পাবলিশ করা হতো বা এডিট করা হতো? তো দেখো, তিনটে নিউজ পেপার মেনলি রিলেটেড আছে, লালা লাজপত রায়ের সঙ্গে জড়িত আছে। প্রথমটা হচ্ছে বন্দে মাতরম, যেটা কিনা উর্দুতে পাবলিশ করা হতো। একটা হচ্ছে ইংলিশ নিউজ পেপার, যেটা নাম হচ্ছে পিপল। আর আরেকটা লাহোর থেকে উনি পাবলিশ করতেন, সেটার নাম হচ্ছে পাঞ্জাবি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হু ইজ নন অ্যাজ হরিয়ানা কেসরি? পাঞ্জাব কেসরি তো আমরা দেখলাম যে লালা লাজপত রায়কে বলা হয়, হরিয়ানা কেসরি কাকে বলা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পণ্ডিত নেকিরাম। ঠিক আছে, পণ্ডিত নেকিরামকে হরিয়ানা কেসরি বলা হয়। আর ইনি অ্যাকচুয়ালি দেশ স্বাধীন হওয়ার পরেও রাজ্যসভার মেম্বার ছিলেন। নেক্সট প্রশ্ন দেখব আমরা। হু ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য অনলি ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সি রাজা গোপালাচারী। এই প্রশ্নটা আমরা অনেকবার করেছি, আর এর আগেও যে পিওয়াইকিউ সলভ করছিলাম সেখানেও কিন্তু এই প্রশ্নটা আমরা দেখতে পেয়েছিলাম। নেক্সট প্রশ্ন দেখব আমরা। দ্য ফেমাস লখনৌ প্যাক্ট অফ 1916 ওয়াজ সাইন্ড বিটুইন? এটা কার কার মধ্যে সাইন করা হয়েছিল? তো এটা দেখো, বাল গঙ্গাধর তিলক আর মোহাম্মদ আলী জিনার মধ্যে এটা সাইন হয়েছিল, তো অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, লখনৌ প্যাক্ট কিসের জন্য ফেমাস? তো লখনৌ প্যাক্টে কংগ্রেস আর মুসলিম লীগ একসঙ্গে এসেছিল এই উদ্দেশ্য নিয়ে যে আমরা একসঙ্গে এবার কিন্তু সেন্ট্রাল লেজিসলেটিভে গিয়ে বা সাংসদে গিয়ে আমরা একে অপরের সাপোর্ট করে ব্রিটিশদের আগেনস্টে দাঁড়াবো। ঠিক আছে, ডিটেলে বলতে গেলে অনেক বড় একটা পুরো চ্যাপ্টার হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। লন্ডন ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড দ্য ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনস আর ফাউন্ডেড বাই হুম among দ্য ফলোয়িং পার্সোনালিটিস? ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দাদাভাই নরোজি। এই দুটোই সংস্থা, মানে লন্ডন ইন্ডিয়ান সোসাইটি আর ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এই দুটোই কিন্তু দাদাভাই নরোজি লন্ডনে শুরু করেছিলেন। আর যদি বছর জিজ্ঞেস করে তাহলে লন্ডন ইন্ডিয়ান সোসাইটি 1865-তে আর ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1867-তে শুরু করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। হু ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ সুভাষচন্দ্র বোস? সুভাষচন্দ্র বোসের কে পলিটিক্যাল গুরু ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, এখানে একটা বেশ মজার জিনিস দেখো অপশনগুলোর মধ্যে। সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাসকে নিজের পলিটিক্যাল গুরু বলতেন, ঠিক সেইভাবে মহাত্মা গান্ধী কিন্তু গোপালকৃষ্ণ গোখলেকে নিজের পলিটিক্যাল গুরু বলতেন। আর গোপালকৃষ্ণ গোখলে নিজের মেন্টার বলতেন কাকে? তো ওনার নামও এখানেই রয়েছে, এমজি রানাডে। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। উইচ অফ দ্য ফলোয়িং নিউজ পেপার ওয়াজ রিটান বাই লোকমান্য তিলক ডিউরিং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট? তো লোকমান্য তিলক মানে বাল গঙ্গাধর তিলকের কথা বলা হচ্ছে এখানে। আর উনি যে নিউজ পেপারটা এডিট করতেন সেটার নাম হচ্ছে কেসরি। আর আরেকটা উনি ইংলিশে নিউজ পেপার পাবলিশ করতেন, সেটার নাম হচ্ছে মারাঠা। এখানে আরও বেশ কিছু পেপারের নাম আছে, সেগুলোরও আমরা পাবলিশারের নাম জেনে নেব। প্রথমটা হচ্ছে অমৃতবাজার পত্রিকা। তো অমৃতবাজার পত্রিকা শিশির কুমার ঘোষের দ্বারা পাবলিশ করা হতো। আর বি অপশনে রয়েছে বেঙ্গলি। তো বেঙ্গলিটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি পাবলিশ করতেন। আর প্রথমে রয়েছে যুগান্তর। তো যুগান্তর বারীন্দ্র কুমার ঘোষ পাবলিশ করতেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ ক্যান্সেলড ইন হুইচ ইয়ার? একটু আগেই আমি বললাম যখন দিল্লি কনস্পিরেসি কেসটা আমি বলছিলাম তোমাদেরকে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1911। আর সেই সময় ভাইসরয় কে ছিল ইন্ডিয়ার? তো ভাইসরয় হবে লর্ড হার্ডিঞ্জ টু। নেক্সট প্রশ্ন দেখব আমরা। হু অ্যামং দ্য ফলোয়িং অথার্ড পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? প্রশ্নে বলা হচ্ছে যে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়ার অথার কে আছেন বা লেখক কে আছেন? এর সঠিক উত্তর হবে অপশন ডি, দাদাভাই নরোজি। এই প্রশ্নটাই কিন্তু আমরা পিওয়াইকিউ সলভ করার সময়ও পেয়েছিলাম। নেক্সট প্রশ্ন দেখব আমরা।
ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য হিস্টোরিক লখনৌ প্যাক্ট সাইন্ড? প্রশ্নটা একটু অন্যভাবে এসেছিল যে লখনৌ প্যাক্ট 1916-তে যে সাইন হয়েছিল সেটা কার কার মধ্যে হয়েছিল। তো আমরা দেখেছিলাম যে উত্তরটা ছিল লোকমান্য তিলক আর জিন্না, তাই তো? এখানে জিজ্ঞেস করেছে সালটা, তো অবভিয়াসলি সালটা হয়ে যাবে 1916। নেক্সট প্রশ্ন দেখব আমরা, উইচ অফ দ্য ফলোয়িং ফ্রিডম ফাইটার ওয়াজ আ কো ফাউন্ডার অফ দ্য স্বরাজ পার্টি অ্যালং উইথ মতিলাল নেহরু? তো 1923 সালে স্বরাজ পার্টি ফাউন্ড করা হয় কার দ্বারা? চিত্তরঞ্জন দাসের দ্বারা আর মতিলাল নেহরুর দ্বারা। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। এই প্রশ্নটা কিন্তু আরেকভাবে আসে যে স্বরাজ পার্টির প্রেসিডেন্ট কে ছিলেন? তো প্রেসিডেন্ট হয়ে যাবে চিত্তরঞ্জন দাস, আর সেক্রেটারি কে ছিলেন? তো সেক্রেটারি হয়ে যাবে মতিলাল নেহরু। নেক্সট প্রশ্ন দেখব আমরা, In which year Mahatma Gandhi organized a satyagraha in Kheda district of Gujarat in the support of Peasant? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1918। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। 1918তেই কিন্তু এই খেড়া সত্যাগ্রহের আগে আরেকটা সত্যাগ্রহ স্টার্ট করা হয়েছিল, বা বলতে পারো হাঙ্গার স্ট্রাইক স্টার্ট করা হয়েছিল তো 1918তেই, সেটা হয়ে যাবে আহমেদাবাদ মিল স্ট্রাইক। আর তার আগে 1917তে চম্পারণ সত্যাগ্রহ, আমরা সবাই জানি এটা খুব ফেমাস। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ মুসলিম লীগ ইন 1930? প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে যে 1930-এ মুসলিম লীগের প্রেসিডেন্ট কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মোহাম্মদ ইকবাল। 1930 কেন জিজ্ঞেস করেছে বা কেন ইম্পর্টেন্ট আছে এটা আমরা একটু দেখে নেব। 1930-এর সেশনটা যেই শহরে কন্ডাক্ট হয়েছিল সেই শহরটার নাম হচ্ছে আলাহাবাদ, ঠিক আছে? বর্তমানে যেই শহরের নাম প্রয়াগরাজ রয়েছে। আর মোহাম্মদ ইকবাল কিন্তু এই মিটিংয়েই বলেছিল যে মুসলিমদের জন্য একটা আলাদা স্টেট দরকার, আলাদা রাজ্য বা দেশ দরকার, যেখানে শুধুমাত্র মুসলিমদেরই রাজত্ব থাকবে আর মুসলিমরাই থাকবে। তো বলতে পারো যে এটাই কিন্তু সেই মিটিং যেখানে পাকিস্তান বলে ব্যাপারটা বা আইডিয়াটা একটা সৃষ্টি হচ্ছিল। আর মোহাম্মদ আলী ইকবালের খুব ফেমাস একটা পোয়েম আছে, পোয়েমটা হচ্ছে সারে জাহাঁ সে আচ্ছা। নেক্সট প্রশ্ন দেখব আমরা, জ্যোতিবা ফুলে ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ? জ্যোতিবা ফুলে নিম্নগুলির মধ্যে কার সঙ্গে যুক্ত আছেন, অ্যাসোসিয়েট আছেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যান্টি কাস্ট মুভমেন্ট। জ্যোতিবা ফুলে কিন্তু নিজে মালি সমাজে ছিলেন, মানে উনিও কিন্তু এসসি ক্যাটাগরিতে পড়তেন। আর সেই সময়ে যে জাতি প্রথা ছিল সেই জিনিসটাকে উনি শেষ করতে চেয়েছিলেন, তো তার বিরুদ্ধেই ওনার মুভমেন্টগুলো চলতো। 1873-এ জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজের প্রতিষ্ঠা করেন, আর ওনার ওয়াইফ সাবিত্রী ফুলে উনি কিন্তু প্রথম পুনেতে গার্লস স্কুল শুরু করেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট তথ্য যে জ্যোতিবা ফুলের কিন্তু টাইটেল দেওয়া হয়েছিল, সেই টাইটেলটা হচ্ছে মাহাত্মা। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ওয়েন বার বিহার অ্যান্ড উড়িষ্যা ডিভিশন সেপারেট ফ্রম বেঙ্গল প্রেসিডেন্সি অ্যাজ বিহার অ্যান্ড উড়িষ্যা প্রভিন্স? তো প্রশ্নে বলা হচ্ছে যে কোন তারিখে বা কোন ডেটে বাংলার থেকে বিহার আর উড়িষ্যাকে আলাদা করে দেয়া হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 22 মার্চ 1912, ঠিক আছে? কি করে মনে রাখবে এটাকে? তো দেখো, যখন ক্যাপিটাল ট্রান্সফার হলো কলকাতা থেকে দিল্লিতে, তখন কিন্তু ইস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গলকে এক করা হলো। আর এই এক করার ফলে কিন্তু তিনটে আলাদা আলাদা স্টেট জন্ম নিল। প্রথমটা হয়ে যাচ্ছে আগেন পূর্ণ বাংলা, মানে আমাদের সম্পূর্ণ বাংলা, ইস্ট অ্যান্ড ওয়েস্ট বাংলা। দ্বিতীয় হচ্ছে আসামকে আলাদা করে দেওয়া হয়, তো আসাম একটা সেপারেট রাজ্য হিসেবে তখন স্ট্যাটাস পায়। আর বিহার উড়িষ্যা একসঙ্গে একটা রাজ্যের স্ট্যাটাস পায়। বিহার আর উড়িষ্যাকে কিন্তু তখনও আলাদা করা হয়নি, ওই দুটোই কিন্তু একসঙ্গেই ছিল সেই সময়ও। বিহার আর উড়িষ্যাকে 1936-এ আলাদা করা হয়েছিল, ঠিক আছে? মানে বাংলা থেকে তো 1912তেই আলাদা হয়ে যাচ্ছে, তারপরেও তো ওরা দুজন তো একই ছিল, বিহার আর উড়িষ্যা তো একই ছিল, তখনও তাদের ডিভিশন হয়নি। তো তাদের ডিভিশনটা 1936-এ হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব আমরা, দ্য হিরো অফ 1857 রিভলিউশন আব্দুর রহমান খান ওয়াজ রিলেটেড টু? প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে যে 1857 ক্রান্তির যে হিরো আব্দুর রহমান খান নিম্নগুলির মধ্যে কোন জায়গার সঙ্গে জড়িত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ঝজ্জার। আব্দুর রহমান খান কিন্তু ঝজ্জারের নবাব ছিলেন, আর উনিও পার্টিসিপেট করেছিলেন 1857-এর ক্রান্তিতে, ঠিক আছে? পরে অবভিয়াসলি উনি সাকসেস হননি সেটাতে। 23 ডিসেম্বর 1857-তেই ওনার আবার ফাঁসি হয়ে যায়, তো সেই ব্যাপারে সাকসেস হননি, বাট উনি পার্টিসিপেট করেছিলেন। আর এই প্রশ্নটা কিন্তু খুব রেয়ার প্রশ্ন আছে, একটু ইউনিক প্রশ্ন আছে, সো এই ধরনের প্রশ্ন কিন্তু এখন আসার বেশ চান্স রয়েছে, ঠিক আছে?
বেশিরভাগই কিন্তু তোমরা দেখতে পাবে যে কবে শুরু হয়েছিল রিভলিউশন 1857 সেই ডেটটা জিজ্ঞেস করে। অবভিয়াসলি সেই ডেটটা তোমাদের জানা উচিত। সেই ডেটটা হচ্ছে 10 মে 1857। আর কোন জায়গা থেকে শুরু করা হয়েছিল তো সেটা অবভিয়াসলি মেরঠ হবে। কিন্তু এই যে আব্দুর রহমান খানকে নিয়ে প্রশ্ন, এটা কিন্তু আমি একটাই পরীক্ষায় দেখতে পেয়েছি, তার জন্য এই প্রশ্নটাকে এখানে রাখা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দ্য অ্যাক্ট ব্রোক দ্য ট্রেড মোনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ওপেন্ড ইন্ডিয়ান ট্রেড টু অল ব্রিটিশ মার্চেন্ট। তো অ্যাকচুয়ালি প্রশ্নটা বোঝার আগে একটু এর ব্যাপারে আমরা জেনে নিই, তাহলে প্রশ্নটা বুঝতে একটু হেল্প হবে। এই যে এখানে যে ডেটটা চেয়েছে বা যেই রেগুলেটিং অ্যাক্টটা চেয়েছে, সেই অ্যাক্টটা আসার আগে ভারতে যা ব্যবসা হতো, যা কারবার হতো, মাত্র একটাই কোম্পানি করতো, আর সেই কোম্পানিটার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, সেখানকার মানে ব্রিটিশের যে রানী ছিল, সে কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেই ইন্ডিয়ান কন্টিনেন্টে যা ব্যবসা হবে সেটার বলতে পারো যে অধিকার দিয়ে রেখেছিল। অন্য কেউ কিন্তু অ্যালাউ ছিল না। কিন্তু এই অ্যাক্টটা আসার পরে, মানে আমরা দেখব কোন অ্যাক্টটা, সেই অ্যাক্টটা আসার পরে কিন্তু ইন্ডিয়ার গেট কিন্তু সবার জন্যই খুলে গেল। ইন্ডিয়াতে এখন যে কোনো ব্রিটিশার্স, যে কোনো বিদেশি ব্যবসা করতে আসতে পারতো। আর শুধুমাত্র যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসাগুলো করবে, মানে ক্যাটেগরি ওয়াইজ, যে ধরে নাও চায়ের ব্যবসা শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি করছে, অন্য কেউ করতে পারবে না, এরকম কিন্তু আর ছিল না। ঠিক আছে, চায়ের ব্যবসাটা আমি উদাহরণ হিসেবে নিয়েছি, এটাকে আবার ধরে নিও না। কারণ আমি যখন একটা ভিডিও ছিল, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে 200টার মতো ধরো সিট আছে ফুড এসআইয়ের, আর 200-500 জন তো ধরো চিটিং করেছেই। তো একজন বুদ্ধিমান ব্যক্তি সে কমেন্ট করেছে যে কোথায় থেকে এই ডেটাটা পেয়েছেন যে 200-500 জন চিটিং করেছে। তো দেখো, সব কিছু আমি যে বলছি ওটাকে একটু বোঝার সেন্স রাখো তুমি, যে ওটা একটা উদাহরণ ছিল, ওটা কোনো ডেটা ছিল না। ডেটা থাকলে আমি 2 বা 500 বলতাম না, 300টা সংখ্যার আমি গ্যাপ রাখতাম না, আমি এক্স্যাক্ট তাহলে নাম্বারটাই বলতাম, আর সেটা প্রমাণের সাথে বলতাম। তো যখন কথা বলা হয় সেটার একটু মানে বেশি ইন্টারনাল মানে বার করার চেষ্টা করো না, আমি যা থাকে ইজিলি বোঝাবার চেষ্টা করি। আর কোনোভাবেই কিন্তু বেশ কমেন্ট তো মানে লোকেদের তো ধরো আঙ্গুল তো চলতে থাকে, তো কমেন্ট করতে তো আর কিছু যায় আসছে না। তার জন্যে যার যেটা কমেন্ট করার করে চলেছে, আর আমি তার জন্য সেগুলোর আর রেসপন্স করা ছেড়ে দিয়েছি। আগে আগে যাও করতাম সিনসিয়ারলি, কারণ আমার মনে হতো যে সেটা হয়তো স্টুডেন্ট হয়তো রিয়েলি কনফিউজড আছে। কিন্তু এখন আস্তে আস্তে ইউটিউবে অভ্যস্ত হতে হতে আমি বুঝতে শিখলাম যে ওকে, অনেকে আছে যে ফালতু কমেন্ট করেই যায়, তো তার জন্য সেগুলোকে আর কোনো রেসপন্স বা কোনো এন্টারটেন করা হয় না। যাই হোক, যেটা আমি বলছিলাম সেখানে আমরা ফিরে আসি। তো এই প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে যে ইন্ডিয়াতে বিজনেস করার জন্যে সবার জন্য যে গেটটা খুলে গেল ইন্ডিয়ার, সেটা কোন অ্যাক্টের মাধ্যমে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে চার্টার অ্যাক্ট 1813। চার্টার অ্যাক্ট 1813-তে যেটা এসেছিল, সেখানে বলা হয়েছিল যে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে ব্যবসা করবে না, এবার কিন্তু অন্য মার্চেন্টরাও ব্রিটিশ থেকে আসবে, আর তারাও কিন্তু ইন্ডিয়াকে লুটবে। আর এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, অ্যাকচুয়ালি কি হয়েছিল, শুধুমাত্র যে এইটুকুই কথা লেখা ছিল একটা চার্টার একটা তা নয়, কথা অনেকগুলো লেখা ছিল। তো একটা ইম্পর্টেন্ট কথা যেটা প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে ইন্ডিয়াতে মিশনারিজ কোন অ্যাক্টের আন্ডারে এসেছিল, তো এটা কিন্তু এই 1813 অ্যাক্টই ছিল। কারণ এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মোনোপলি সেটা তো শেষ করেছিল এই চার্টার অ্যাক্টটা। এর সাথে সাথে ইন্ডিয়াতে মিশনারিজকেও পাঠানো হয়েছিল যে তোমরা ক্রিশ্চিয়ানিটিকেও ছড়াও ইন্ডিয়াতে, আর এডুকেশনের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকেও আস্তে আস্তে পুশ করতে স্টার্ট করো। তো মিশনারিজ, এডুকেশন, আচ্ছা আরেকটা জিনিস বলেছিল যে এডুকেশনের জন্যে 1,00,000 টাকা করে কোম্পানিকে কিন্তু দিতে হবে। তো এটাও একটা কথা বলা হয়েছিল। ঠিক আছে, তো এডুকেশন, মিশনারিজ আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মোনোপলি শেষ করেছিল যে অ্যাক্টটা, সেই অ্যাক্টের নাম হচ্ছে চার্টার অ্যাক্ট 1813। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, সেটাও আমি ভুলে গেছি। মোনোপলি শেষ করেছিল তার মানে এই নয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন সব দিক থেকে নিঃস্ব হয়ে গেছে আর এখন সবাই সব কিছু বিক্রি করবে। চায়নার সঙ্গে ব্যবসা আর চা পাতির যে ব্যবসা, এই দুটো ব্যবসা কিন্তু এখন অবধি ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে, এটা কিন্তু ছিল লেখা। ঠিক আছে, এরপরে যখন আরেকটা 20 বছর পরে আরেকটা যখন চার্টার অ্যাক্ট আসবে ব্রিটেন থেকে 1833-এ, সেইখানে কিন্তু মেনশনড আছে যে এবার চায়নার সাথে ব্যবসা আর চা পাতির ব্যবসাও কিন্তু যে কোনো ব্রিটিশার্স কোম্পানি করতে পারে।
তো 1813 অ্যাক্টে কী কী লেখা ছিল? প্রথমত হচ্ছে যে মোনোপলি শেষ করে দেওয়া হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, কিন্তু চায়না আর চাপাতির ব্যবসাতে স্টিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই মোনোপলি থাকবে। নেক্সট হচ্ছে যে মিশনারিজগুলো ইন্ডিয়াতে প্রবেশ করবে এবার থেকে, ওরা আসবে, ওরা ক্রিশ্চিয়ানিটির ধর্ম মানে স্প্রেড করবে। আর এডুকেশনকেও আনা হলো, মানে ইংলিশ এডুকেশনকে আনা হলো, আর এডুকেশনের জন্যে 1,00,000 টাকা করে কোম্পানি এবার দেবে। ঠিক আছে, এই কটা পয়েন্ট খুবই ইম্পর্ট্যান্ট আছে, সব কটা থেকেই কিন্তু প্রশ্ন বানিয়ে জিজ্ঞেস করতে পারে, তো এটাকে একটু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। In the Zapti system during the Mughal Empire, the land which had been continuously cultivated was named. প্রশ্নে বলা হচ্ছে যে মুঘল আমলে যে জাপ্তি সিস্টেমটা ছিল, সেই জাপ্তি সিস্টেমের সময় মানে কাল্টিভেটেড মানে চাষের যে জমিটা আছে সেই জমিটাকে তো 4 ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। তো সেই ভাগের জমিটা যেখানে কিন্তু প্রত্যেক বছরই চাষ হচ্ছে, এই যে দেখো এখানে লেখা রয়েছে তো কন্টিনিউয়াসলি কাল্টিভেটেড, মানে প্রত্যেক বছরই চাষ হচ্ছে, সেই জমিটাকে কি বলা হয়েছিল, তার নামটা কি ছিল, এটাই জিজ্ঞেস করেছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পোলাজ। ঠিক আছে, পোলাজে কিন্তু প্রত্যেক বছরই চাষ করা হতো বা প্রত্যেক সিজনেই চাষ করা হতো। এটা কে ইন্ট্রোডিউস করেছিল? তো জাপ্তি সিস্টেম আকবর ইন্ট্রোডিউস করেছিল। ঠিক আছে, এখানে দেখো আরও দুটো নাম দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বঞ্জার, বঞ্জারে কিন্তু কখনোই চাষ হতো না। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে পারৌতি। পারৌতিতে কি হতো? পারৌতিতে একবার চাষ করা হতো, তারপরে আবার কিছু বছর চাষ করা হতো না, দেন আবার চাষ করা হতো, দেন আবার কিছু বছর চাষ করা হতো না, তো এইভাবে গ্যাপ দিয়ে চাষ করা হতো। আরেকটা আছে, সেটার নাম হচ্ছে চাচার। আমি 4টে বললাম তো তোমাকে, প্রথমটা হলো পোলাজ, দ্বিতীয়টা হচ্ছে বঞ্জার, তৃতীয়টা হচ্ছে পারৌতি, আর 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে চাচার। চাচারে কি? চাচারে অ্যাকচুয়ালি চাষ তো হতো, কিন্তু সেটা 4 বছরে একবার হতো বা 5 বছরে একবার হতো, মানে খুব রেয়ার চাষ হতো। আর সেখানে কিন্তু ক্রপ খুব যে ভালো পরিমাণে হতো সেটা হতো না। অ্যাকচুয়ালি ন্যাচারাল ক্যালামিটিস কিংবা বলতে পারো যে ঝড় বৃষ্টি আন্ধি তুফান এইসবের জন্যেই খুব ভালো চাষ সেই জমিতে হতো না, কিন্তু সেই জমিতে চাষ করা যেত, একদম বাঞ্জারের মতন সেই শুকনো জমি ছিল না সেটা, তো সেটাকে চাচার বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। আফটার দ্য ব্যাটল অফ পালাসি ড্যাশ ওয়াজ মেড নবাব অফ বেঙ্গল। পালাসির যুদ্ধের পরে কাকে নবাব বানানো হয়েছিল? খুব ইজি প্রশ্ন, আর ব্যাটল অফ পালাসি তোমরা ক্লাস 6-7 থেকে পড়ে আসছো, এখানে নতুন করে কিছু বলার নেই। এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মীর জাফর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। দয়ানন্দ সরস্বতী ওয়াজ দ্য ফাউন্ডার অফ উইচ অফ দ্য ফলোয়িং মিশন। তো ব্রহ্ম সমাজের যে ফাউন্ডার ছিল ওনার নাম হচ্ছে রাজারাম মোহন রয়। বিশেষ করে বছরটা জিজ্ঞেস করে যে কোন বছরে স্থাপনা করা হয়েছিল, তো বছরটা হবে 1828। নেক্সট হচ্ছে চিন্ময় মিশন। চিন্ময় মিশন 1951 সালে এটাকে এস্টাবলিশড করা হয়েছিল, আর যিনি এস্টাবলিশড করেছিলেন ওনার নাম ছিল চিন্ময় আনন্দ সরস্বতী। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর্য সমাজ। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আর্য সমাজ। আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী ইস্টাবলিশড করেছিল বা ফাউন্ডার করেছিলেন, আর বছরটা জিজ্ঞেস করলে বছরটা হবে 1875। ঠিক আছে, এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হবে মুম্বাইয়ে। মুম্বাইয়ে যে হেডকোয়ার্টারটা বলছি সেটা কিন্তু সেই 1875 ছিল। ঠিক আছে, তারপরে ওটাকে লাহোরে শিফট করা হয়, আর দেশ পার্টিশনের পরে এটাকে দিল্লিতে শিফট করা হয়। লাস্ট যেটা নাম দেখতে পাচ্ছ প্রার্থনা সমাজ, তো প্রার্থনা সমাজের ফাউন্ডারের নাম হচ্ছে আত্মারাং পাণ্ডুরাং, আর এটার এস্টাবলিশমেন্ট ইয়ার হবে 1867। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড। ঠিক আছে, একদিকে জায়গার নাম দেয়া রয়েছে 1857 ক্রান্তির সময়কার জায়গাগুলো, আর একদিকে সেই জায়গার রিলেটেড লিডারের নাম দেয়া রয়েছে। তো কানপুরে নানা সাহেব ছিলেন, একদম কারেক্ট এটা। বাগপাতে শাহমাল ছিল, এটাও একদম কারেক্ট। মথুরাতে কদম সিং, এটা কিন্তু ভুল আছে, তো অপশন সি হয়ে যাবে ইনকারেক্ট। ঠিক আছে, মথুরাতে কে ছিলেন? মথুরাতে দেবী সিং ছিলেন। আর কদম সিং কোথায় থেকে বিলং করতেন? তো কদম সিং মেরঠ থেকে বিলং করতেন। 1857 ক্রান্তিতেই কিন্তু এরা পার্টিসিপেট করেছিলেন। আর লাস্ট যেটা দেখছো তোমরা, লাস্টটা একদম ঠিক আছে, ফাইজাবাদ থেকে মৌলভী আহমদুল্লাহ কিন্তু ফাইট করছিলেন 1857-তে। এছাড়াও আরও কিছু ইম্পর্ট্যান্ট জায়গা আছে যেগুলোর নাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলে ভালো হয়। প্রথমটা হচ্ছে দেখো লখনৌ, খুবই ফেমাস, লখনৌয়ে বেগম হজরত মেহেল ছিলেন লিডার। নেক্সট হচ্ছে দিল্লি, যেটা মেন বলতে পারো, এপিক বলতে পারো, এপিক সেন্টার বলতে পারো।
তো দিল্লি থেকে বাহাদুর শাহ জাফরের নামে লড়া হচ্ছিল, কিন্তু মেন যিনি ছিলেন ওনার নাম ছিল বখত খাঁ। ঝাঁসি থেকে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, সবাই জানি আমরা। গোয়ালিয়র থেকে তাত্তিয়ে টোপে, আর আলাহাবাদ থেকে লিয়াকত আলী। ঠিক আছে, আরও দুটো জায়গা আছে। আর জগদীশপুর মানে বিহারের কথা বলা হচ্ছে। তো বিহারের জগদীশপুর থেকে যিনি লিডার ছিলেন, যিনি লিড করছিলেন, ওনার নাম হবে কুঁওয়ার সিং। আর লাস্ট হবে বরেলি, খুব ফেমাস ওখানকার লিডারের নাম, সেটা হবে খান বাহাদুর। এই সবকটা নাম তোমরা কোথাও না কোথাও পড়েছো। আমি এখানে প্রশ্ন যেহেতু পেলাম, তো এক জায়গাতেই সবকটা নাম তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। আর মাত্র এই দুটোই প্রশ্ন আছে, দিয়ে এই ক্লাসটা শেষ হয়ে যাবে। ইন উইচ অ্যাংলো-মাইসোর ওয়ার অ্যান্ড ইন উইচ ইয়ার ওয়াজ টিপু সুলতান কিল্ড? তো প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে যে কততম অ্যাংলো-মাইসোর ওয়ারে টিপু সুলতানের হত্যা করা হয়, আর সেটা কোন বছর? তো এটা হয়ে যাবে অপশন সি কারেক্ট। ফোর্থ অ্যাংলো-মাইসোর ওয়ারে টিপু সুলতানের হত্যা করা হয়, বা টিপু সুলতান মারা যান বলতে পারো। আর এই বছরটা হবে 1799। ঠিক আছে, আর লাস্ট প্রশ্ন হচ্ছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ প্রার্থনা সমাজ? তো এটা আমি আগেই বলে দিয়েছি, এর সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর আত্মারাং পাণ্ডুরাং। আর বছরটা হবে 1867, 1867। ঠিক আছে, তো এই ছিল আজকের হিস্ট্রি ক্লাসটা। এখানে আজকের ক্লাসটা কিন্তু একটু অন্যরকমভাবে আমি নিয়েছি। এখানে এক্সপ্লেনেশনসগুলো একটু বেশি ছিল, একটু বড় বড় ছিল। তোমাদের যদি এরকম ক্লাস আরও চাই, বা এটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি অবভিয়াসলি কমেন্ট করে আমাকে জানাবে যে ঠিক আছে, এক্সপ্লেনেশন ক্লাসেসগুলো তোমাদের বেশি প্রয়োজন, তো আমি সেগুলো প্রোভাইড করব। আর না হলে তো সিম্পল যেমন আমি এমসিকিউ করিয়ে আসছি। দেখো, দুটো তফাৎ হবে, এক্সপ্লেনেশন যদি বেশি থাকে তো কোশ্চেনের সংখ্যা কিন্তু কম থাকবে। ঠিক আছে, আর এমসিকিউজ যদি থাকে তাহলে কিন্তু ধরো যে ওই এমসিকিউজ আমরা যেমন সলভ করে আসছি 40টা 50টা, সেরকম এমসিকিউজ থাকবে, সেখানে এক্সপ্লেন করার জায়গাটা কিন্তু একটু কমে যাবে, যেহেতু নাহলে ভিডিওটা 2-3 ঘন্টা লেন্দি হয়ে যাবে। তো তার জন্যই বলবো যে তোমাদের একটু ওপিনিয়ন আমার দরকার আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবে, আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো আর ভাবনা চিন্তা করো না, এবার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।